নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের প্রোগ্রাম একটু দেরিতে হলেও শুরু করছি। লাইভ প্রোগ্রামে আপনারা দেখবেন এবং আজকে একটা ইউনিক বিষয়ে আলোচনা আমরা করব। সব দিনই আমরা বিভিন্ন রকম ডিফারেন্ট ইস্যু আনি, তবে এখন এমন একটা টার্ময়েল চলছে যে আগামীকাল কি হবে এটা আমরা কারোর কথা শুনেই বিশ্বাস করতে পারছি না। অনেকের কাছে এটাও প্রশ্ন, কালকে থেকে আমি শুনছি যে আদতে ভোট হবে তো 23 আর 29 তারিখে, এটা যেমন প্রশ্ন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামবে কি, এই প্রশ্নের পাশাপাশি এটাও প্রশ্ন। আমেরিকা বলেছে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বড় ধরনের স্ট্রাইক করতে চলেছে, সেটা কত বড় স্ট্রাইক হবে, এটা একটা প্রশ্ন। গতকাল রাত 8টার পরে ইরানের ঘোষণা অনুযায়ী মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে সমস্ত গালফ কান্ট্রিগুলো রয়েছে সেখানে যত আমেরিকান সংস্থা রয়েছে, তার মধ্যে ইনফোসিস রয়েছে, মাইক্রোসফট রয়েছে, তার মধ্যে টেসলা রয়েছে, অ্যামাজন রয়েছে, এই সমস্ত যে কোম্পানিগুলো আছে এবং আরও কোম্পানি জিই রয়েছে, তো এই কোম্পানিগুলোতেও তারা মিসাইল হামলা চালাবে বলে ইরান বলে দিয়েছে। এখন এই জায়গায় একটা কমপ্লিট আনপ্রেডিক্টেবিলিটি কাজ করছে, মানে আগামীকাল কি হবে উই ডু নট নো, আমরা জানি না। এনিথিং, এনি টাইম, এনিওয়্যার, এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু হতে পারে। আপনারা কে কে ইংরেজি বই দেখেন আমি জানি না, তো আমাকে এই প্রোগ্রাম করার সুবাদে আর এই শ্রীদেবের মতো গেস্ট থাকার জন্য যে যন্ত্রণাটা হয় সেটা হচ্ছে যে কখন কি বিষয় উত্থাপন করবে এটা তো আমরা আগের থেকে জানি না। এবং একটা জিনিস মাথায় রাখবেন, শ্রীদেব এবং আমার এই অনুষ্ঠানের টপিকটা হচ্ছে একেবারেই পূর্ব নির্ধারিত, পরিকল্পিত নয়। ঠিক বর্তমান যা পরিস্থিতি তার উপরে আমরা আলোচনা করি। তাহলে এই আনপ্রেডিক্টেবল টার্ময়েল টাইমে আপনারা জানতে চাইবেন যে আগামী দিনে কি কি হবে। তো আমি এর মধ্যে বেশ কিছু ফিল্ম দেখেছি, আপনারা ইংরেজি ফিল্ম দেখেন কিনা আমি জানি না। তার মধ্যে 2002 সালে মাইনরিটি রিপোর্টস বলে একটা বই বেরিয়েছে, মানে একটা ফিল্ম আসে এবং তাতে একজন বলে দিচ্ছে যে ক্রাইম অফেন্সের আগে কবে সেই ক্রাইমটা কমিট হতে পারে, আগের থেকে বলে দিচ্ছে এবং পরবর্তীকালে সেটা গিয়ে হচ্ছে। আচ্ছা, 2014 সালে আরেকটা ফিল্ম আসে, সেটার নাম হচ্ছে প্রিডেস্টিনেশন। সেম ঘটনা, এরকম আগের থেকে পরের জিনিসকে বলে দেওয়া বা তার একটা আন্দাজ বা অনুমান করে সেই ফিল্মে দেখানো হচ্ছে যে কি করে কোনো জিনিসকে অনুমান করে বলে দেওয়া যায়। 2009 সালে আরেকটা ফিল্ম আসে, তার নাম হচ্ছে নোয়িং, KNOWING, নোয়িং। এই ফিল্মে একজন টিচার তার স্টুডেন্টকে বলছে যে কি কি অ্যাপোক্যালিপটিক অ্যাক্টিভিটিস হতে পারে আমাদের পৃথিবীতে। একজন টিচার, তিনি বলে দিতে পারতেন এবং পরবর্তীকালে সেই ঘটনাটা ঘটত। আমাদের ইন্ডিয়ান ফিল্মের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা 2009 সালে একটা ফিল্ম দেখলাম, তার নাম হচ্ছে রাধে শ্যাম, আমার যদি ভুল না হয় 2009 সাল। এবং এখানে একজন পালমিস্ট, মানে একজন হাত দেখতে পারেন এরকম লোক, তিনি আগের থেকে বলে দিচ্ছেন যে আগামী 10 দিন পর, আগামী 20 দিন পর, আগামী 1 মাস পর, আগামী 1.5 মাস পর কি কি হতে পারে। এগুলো সব ফিল্ম। আমি আপনাদেরকে আরেকটা ফিল্মের কথা বলবো, 1993, একটু আগে যাচ্ছি। এটা অসাধারণ ফিল্ম, দেখবেন পারলে। ফিল্মটা রাশিয়ান ফিল্ম, এর ডাবিং চলে এসছে ইংরেজিতে। সেই ফিল্মটার নাম হচ্ছে প্রেডিকশন। আমরা প্রত্যেক দিন এখানে বসে প্রেডিকশন বলি। তো হোয়াট ইজ দ্য প্রেডিকশন অ্যান্ড হাউ ডাজ ইট পসিবল? হাউ ডাজ আ প্রেডিকশন মেক্স ট্রু? কি করে একটা প্রেডিকশন? এই তো আমি কালকের প্রোগ্রামটা দেখবেন ইউটিউবে গিয়ে আমি বলেছি শ্রীদেবের একাধিক প্রেডিকশন মিলে যায়। কেন? দুটো জিনিস বলা হচ্ছে, যে হয় ওই ব্যক্তির মধ্যে আগামীকে দেখার একটা ক্ষমতা আছে, it is enormous, it is absolutely exceptional and unparalleled credibility of a human being. Some of the people in our country, in our nation or in around the world, those who have the power to watch the future clearly. Can you imagine? কিছু মানুষ পৃথিবীতে রয়েছেন ট্রুলি তার আগামীকে দেখতে পান। They can watch the future. They can predict somehow that what will happening, কি হতে চলেছে তারা খুব পরিষ্কার বুঝতে পারেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের আগামী দিন কি হতে চলেছে। তো আসি শ্রীদেবের কাছে। শ্রীদেব আমাদের সঙ্গে রয়েছেন, শ্রীদেবকে স্বাগত জানাই। শ্রীদেবকে আমি কোনো প্যারানর্মাল
এক্সেপশনাল এসব বলে আমি বলবো না, বা বিখ্যাত জ্যোতিষ, প্রখ্যাত জ্যোতিষ, বিশিষ্ট জ্যোতিষ বলবো না, বাট সামহাউ ইট ইজ মাই অবজারভেশন, আমি অনেক দিন ধরে প্রোগ্রাম করার সুবাদে আমি দেখেছি যে শ্রীদেব হ্যাজ সাচ ক্যাপাবিলিটি, সামহাউ সাচ ক্যাপাবিলিটি, হু ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার। এবং এটা আগে বহুবার হয়েছে, আপনারা বলবেন আজকে আর আমি তেমনি সময় কম, বলতে গেলে দেখা যাবে 11টা বেজে গেছে, আমার ইন্ট্রোডাকশন দিতে দিতে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। শ্রীদেবকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। একদম, সবাইকে শুভ সকাল। স্পেশালি যেটা বলার হচ্ছে যে অবশ্যই টালমাটাল কন্ডিশন এবং ইরানের জায়গা থেকেও যদি দেখতে পাও, আমেরিকা কালকে সকালবেলায় যেরকম স্টেটমেন্ট দিয়েছে, তো 27 তারিখ অবধি না আমাদের একটু সচেতন থাকা দরকার। এবং আমি অনেক আগেও বলেছিলাম যে যতদূর সম্ভব আগের মাসেও বলেছিলাম যে এপ্রিলের 27 তারিখ যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও না কোথাও একটা টালমাটাল কন্ডিশনের মধ্যে থাকবো। 2 সপ্তাহ যদি ক্যালকুলেশন করি, এখন দেখবেন মোটামুটি 27-এর দোরগোড়ায় পৌঁছে গেছি। দ্বিতীয় জায়গাটা, অনেকের প্রশ্ন চেম্বারে আসলে পরেও একই জায়গায় একটাই প্রশ্ন থাকে যে নিউক্লিয়ার ওয়ার হওয়ার মতো জায়গা আছে নাকি। দেখুন, প্রথম কথা হচ্ছে জায়গাটাকে তো উড়িয়ে দেওয়া যায় না, এবং কোথাও না কোথাও যখন আমার ক্ষমতা হ্রাস পাচ্ছে সেই জায়গাতে যদি আমি আমার ব্রহ্মাস্ত্র যদি প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমার ধারণা হবে যে আমি ভুলটা কোথায়, কিন্তু আমার ভুলটার জন্য বহু মানুষের জীবন চলে যাবে। এই নীতি কথাগুলো তখন মনে হয় না কাজে লাগে। তো আমেরিকাও হয়তো কোথাও না কোথাও নিজের একটা গো ধরে বসে রয়েছে, এবং আমরা তো ট্রাম্প সম্পর্কে অনেক রকম জিনিসই জেনে থাকি বা জানি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভুল করা বা ভুল হওয়ার প্রবণতাটা যদি হয়, তাহলে সেটা সর্বাধিক খারাপের দিকেও এগোতে পারে। তো আমাদের একটু সাবধানতাটা দরকার আছে, এবং আমি বলবো না যে না এই টাইমের মধ্যেই হয়ে যাবে, এটা কখনোই বলবো না। কিন্তু আমি যদি দেখি হিরোশিমাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবার যখন অ্যাটাক করেছিল, মানে প্রথম এবং দ্বিতীয় 3 দিনের গ্যাপ ছিল, একটা 6ই আগস্ট ছিল, একটা 9ই আগস্ট ছিল, 9ই আগস্ট 1945 সালে। 1945কে যদি আপনি নিউমারোলজি যদি দেখেন, তাহলে সংখ্যা আসে 1, এবারও কিন্তু এক। এবার 2026 সংখ্যা হচ্ছে 1। তার মানে তুমি আগাম পরমাণু আক্রমণ হতে পারে এরকম একটা কথা বলছো? না, এই ক্ষেত্রে আমি আজ অব্দি যে ওয়ার্ডটা ইউজ করিনি সেটা বলবো মেবি। আচ্ছা, তো কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু একটা রাসায়নিক পারমাণবিক ওয়ারহেড যুক্ত মিসাইলের কিন্তু পরীক্ষামূলক টেস্ট হয়েছে। Not পারমাণবিক বোম, একদম পারমাণবিক, হ্যাঁ একদম পারমাণবিক ওয়ারহেড যুক্ত একদম। তো এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটু হলেও সাবধান থাকা উচিত। এবং আমাদের হয়তো কী বলবো, বেশ কিছু জায়গায় ক্রাইসিস দেখা দিতে পারে, যেগুলো হয়তো আগামী দিন আবার মিটে যাবে সময়ের সাথে সাথে সাথে। কিন্তু হিরোশিমাও জানতো না, নাগাসাকিও জানতো না। বিশেষ করে তো নাগাসাকিতে বোম পড়ার কোনো কথা, 5 মিনিট পরে কি হবে না, নাগাসাকি তো জানতোই না যে নাগাসাকির মতো সুন্দর একটা শহর বা বন্দর, যেটা আমেরিকা ভেবেছিল জাপানকে কবজা করার পরে টোটালটাকে ইউজ করব, ওকামাতে বোম ফেলার ইচ্ছে ছিল টোটাল, যে ফ্যাট বয়টাকে ফেলার ইচ্ছে ছিল। ফ্যাট বয় মানে হচ্ছে পরমাণু বোমাটার নাম ছিল, এবং যে বোমাটা হিরোশিমাতে পড়েছিল তার থেকে আরও অনেক বেশি শক্তিশালী ছিল। তো সেই জায়গাতে ওই ফ্যাট বয়কে ফেলার যেখানে কথা ছিল সেটা ছিল ওয়াকামা। মেঘ এত বেশি ছিল যে নিচের কিছু ক্লিয়ার ছিল না পাইলটের কাছে। পাইলট ঘুরতে 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 যখন, এবং তখন কিন্তু আজকের মতো নেভিগেশন ছিল না, একদমই না। এবং যখন পাইলট দেখতে পাই হিরোশিমাটা খানিকটা ক্লিয়ার, তখন হিরোশিমাতে, মানে আমরা 80 বছর আগের কথা বলছি, 80 ইয়ার্স এগো, 45 থেকে ওদিকে 55 আর এদিকে হচ্ছে 25, 80 ইয়ার্স এগো, 80 বছর আগে। টেকনোলজি কিছুই সেরকম ছিল না। হ্যাঁ, কিন্তু কিছু থাকুক বা না থাকুক, পরমাণু বোমা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল, এটাই ছিল। তখন পৃথিবীতে অন্যান্য দেশগুলোর হাতেও পারমাণবিক বোমা ছিল না, তার জন্যই এতটা বেশি যাই হোক, জাপানের হাতে থাকলে পারমাণবিক যুদ্ধ হয়ে যেত হয়তো। হ্যাঁ, তা এটা একটা জায়গা। এবং আমার মনে হয় যে এই জায়গাটা 27 তারিখ অবধি আমাদের প্রত্যেকের সাবধান থাকা দরকার। স্পেশালি আমি যদি বলি, এই মাসের 12 তারিখটাও আমার কাছে একটুখানি ডিস্টার্ব আছে, 12-13 তারিখটা। তো আগামী 12-13, আচ্ছা, মানে রবি সোম। হ্যাঁ, এবং স্পেশালি 16 তারিখে আমাদের এখানে অমাবস্যা আছে। বাকি যারা মনে করবেন যে পুজো করার মতো বা পুজো বাড়িতে দেওয়ার মতো ইচ্ছা আছে, তারা সেইভাবে অবশ্যই যোগাড় যন্ত্র করবেন। এবং আমার মনে হয় যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে তারাপীঠে যে যজ্ঞ হচ্ছে লাইভ সম্প্রচার করা হয় এবং লাইভ দেখানো হয় প্রত্যেককে। তো এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে কালকে দেবাশিসদা যেটা বলছিল যে কী বলবো, আমরা
একটা বিশেষভাবে ব্যবস্থা করে রাখি। কেউ যদি কখনো যায়, কেউ যদি আহুতি দেওয়ার ব্যাপার থাকে, তারা সেই জায়গাটাতে দিতে যে পারে, কেউ হতে পারে, যে কেউ, এবং তার জন্য কখনো কোনো রকম চার্জ করা হয় না। আর থার্ড জায়গা যেটা হচ্ছে যে তোমার বুকিং মোটামুটি ভাবে 14 তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এই বছর 12 তারিখে শেষ হয়ে যাবে। 12 তারিখে শেষ হয়ে যেতে পারে। Already, কাজে সো বিগ কেয়ারফুল এই জায়গাটা। তার কারণ হচ্ছে 12-13 তারিখের পরে নেওয়া যায় না। তার কারণটা কি, যাদের নামটা এনলিস্টেড হবে বা যজ্ঞে যার যিনি আহুতি দেবেন বা পুজো দেবেন বা গ্রহদোষ প্রতিকার করবেন, তার বেশ কিছু সিস্টেমেটিক প্রসিজিয়ার রয়েছে, সেগুলোকে শেষ করতে হয়। একদম। তো অনেকে মনে করেন যে গাদা গাদা কাজ নিয়ে দেবাচার্য, যারা গেছেন তারা জানেন যে দেবাচার্য কখনো খুব মানে সিলেক্টিভ কাজ যায় আমার ওখানে, এবং যে কাজগুলো হয়তো গিয়ে দেখবেন হয় গ্রহদোষ রয়েছে, এবং যদি কোনো কারণে কাজের সংখ্যা বেশি থাকে, আপনি দেখবেন আমার যারা তন্ত্র সাধনা করেন বা যারা কী বলো পুরোহিত আছেন সেখানে, তাদের সংখ্যাটা অনেক বেশি, এবং তারা প্রত্যেকে একটা একটা করে কাজ করছে, এবং যদি প্রয়োজন হয় সেই সময় আমি নিজে হয়তো ম্যাক্সিমাম কাজটা কমপ্লিট করার চেষ্টা করি। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় জায়গা থেকে আমি বলি যে অনেক সময় মনে হয় যে অনেক কিছু লেখা দিই, এবং যে লেখাগুলো হয়তো একটা জেনারেশনের কাছে খুব ফেভারিট, আরেকটা জেনারেশনের কাছে খানিকটা, আরেকটা জেনারেশনের কাছে মনে হয় যে না, এগুলো এই মুহূর্তে আমাদের দরকার নেই। আমি বলবো না যে তাদের খারাপ লাগছে, মনে হয় যে আমাদের কাজে লাগবে না। তো ফেসবুক পেজে একটা পেজ আছে আমার, যার নাম হচ্ছে অ্যাস্ট্রো কথা। সেখানে আপনারা যেতে পারেন, দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থ, কাব্য বা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়ে থাকে, শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এটাও একটা জায়গা নিয়ে আলোচনা করে দিলাম। এবং অনেকে এই প্রোগ্রামে আমি দেখবেন লাস্ট বেশ কিছুদিন যাবৎ ফোন নিই না, কারণ আমার মনে হয় যে কথা বলার যে জায়গাটা আছে সেটা নষ্ট খেয়েই হারিয়ে ফেলি। এবং শুধু তাই নয় যে ফোন ধরলে পরে ওই একই ফোন তো, যে আমার ছেলে বা আমার মেয়ের কী হবে, এর জন্য আমি একটা আলাদা রাস্তা বের করেছি, যেটা হচ্ছে সোম শুক্র শনি। এবং এই 3 দিন আপনারা চাইলে পরে রাত্রিবেলায় 10:30 থেকে আমার ইউটিউব চ্যানেলে লাইভ প্রোগ্রাম করা স্টার্ট হয়েছে। তো সেই সময় আপনারা ফোন করতে পারেন, এবং ফোনে যার যেটা জিজ্ঞাসা অবশ্যই চেষ্টা করবেন একটা প্রশ্ন করার, কারণ প্রচুর মানুষ হয়তো থাকবেন। আগেও আমি লকডাউনের টাইমে প্রচুর টাইম দিয়েছিলাম এই করে, তো এখনও আমার মনে হয় যে এই টাইমটা সেরকমই একটু আসতে চলেছে। তো মানে অনলাইনে কথা বলার জন্য একটু ক্লিয়ার করে দাও, এই যে বাড়িতে বললে তুমি সোম শুক্র আর শনি, একদম এই দিন 9টা থেকে তুমি বসো, রাতে 10-10:30 থেকে রাত 10:30 থেকে, তাহলে সেইখানে বুকিং করার জন্য কি তোমার এই টিভিতে যাওয়া নাম্বারে বুক করতে হবে? না, ওখানে ফোন নাম্বার আলাদা থাকবে, ওই ফোন নাম্বারে ফোন করবেন, আদার্স নাম্বারে কোনো ফোন করবেন না। ফোন করে যার যেটা জিজ্ঞাসা করার থাকবে, যার যেটা জানার থাকবে, এখানে যেরকম প্রশ্ন করছেন ওখানেও সেরকম প্রশ্ন করবেন, উত্তর একই পাবেন, সিস্টেম প্রায় সব কিছুই একই থাকবে। কিন্তু আমার মনে হয় ওখানে কথা বলার জায়গাটা আলাদা, এবং ওখানে এমন কিছু নিয়ে আলোচনা করলেও কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আমাদের এখানে অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করতে পারি না, যেগুলো এবং প্রত্যেকের জীবন নিয়ে টিভিতে আলোচনা করাটা অনেকটা ঠিকও নয়, কারণ একজনের ব্যক্তিগত জীবন সেটা হাজার হাজার লোকের সামনে এক্সপোজড হয়ে যাচ্ছে। একদম। এবং আমার মনে হয় যে ওই একই জিনিস আমরা 2015 সালের, আমি মনে হয় যত সময় সেপ্টেম্বরে এসেছি, সেপ্টেম্বর কি জুলাইতে এসেছি, তো তখন থেকে একই জিনিস করে আসছি, এত বছর করলাম। তো এখন এই জিনিসটা স্টপ থাকুক সিটিভিএনের জন্য, যে ফোন না, ফোন ছাড়াও আমরা কথা বলতে পারি, আপনারা লাইভ প্রোগ্রাম ওয়াচ করতে পারেন। বাকি শাস্ত্র নিয়ে যেরকম আলোচনাগুলো চলছে সেগুলো সোম থেকে শুক্র অবশ্যই চলবে, এই অনুষ্ঠানে চলবে একদম। এবং বর্তমান প্রেক্ষিত এবং বাস্তব পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করব, আপনাদেরকে আভাস দেব। তার মানে কেউ কি কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট করা, মানে বিশেষত শেয়ার মার্কেট বা মানি মার্কেটের ক্ষেত্রে 27 তারিখ পর্যন্ত কিন্তু একটু ওয়েট অ্যান্ড সি, ওয়াচ অ্যান্ড ডু, এই পলিসিতে আপনাকে চলতে হবে। দেখুন তারপরে করুন। প্রত্যেক মুহূর্তে কিন্তু সিনারিও চেঞ্জ হতে পারে। এবং তুমি তার মধ্যে একটা কথা বলেছো, এটা আমার মাথায় থাকলো, কারণ 13, 14, 15, 16 তারিখে আমার সঙ্গে প্রোগ্রাম আছে। 12 বা 13 তারিখে, 13 তারিখটা একটু গুরুত্বপূর্ণ, এটা সাবধানে থাকতে হবে তুমি বললে। কাজে আমরা পরের প্রোগ্রামে নিশ্চয়ই আমি কিছুদিন আগে দেবাশিদাকে বলছিলাম, আমার কিছুদিন আগে একজন ভদ্রলোকের সাথে কথা হচ্ছিলেন, যার নাম যে গুজরাটে থাকেন, এবং আমরা জানি যে গুজরাটি যারা থাকেন তারা খুব বেশি স্টক মার্কেট সম্বন্ধে তো বলছিল যে মানে ওদের কথা হচ্ছে বাঙালি অ্যাস্ট্রোলজারদের প্রেডিকশন নাকি সাংঘাতিক হয়। আমাকে শুধু জিজ্ঞাসা করেছিল, তখন চলছিল, সেন্সেক্স চলছিল প্রায় 79,000-এর কাছে, ঠিক আছে, 79,000-এর কাছে। তো আমাকে বলা হয় যে এখান থেকে কি আরও পড়তে পারে? আমি বললাম 74,000 তো আসা উচিত, এবং এটা ভাঙলে পরে 71 অবধি আমরা দেখতে পারি। গতকাল কিন্তু 71 থেকেই টার্ন আউট নিয়েছে, হ্যাঁ, প্রায় 1400-1500 পয়েন্ট
মার্কেট মাইনাস ছিল, সেখান থেকে মার্কেট মানে কি হারে ঘুরলো আমি কালকে দেখলাম, সাংঘাতিক। আমরা সকালেই কালকে প্রোগ্রামের পরে আলোচনা করছি। মানে মার্কেট এই মুহূর্তে যে জায়গায় আছে রেডি টু মুভ, কিন্তু যদি কোনো কারণে নেগেটিভ বার্তা আসে তাহলে আবার কিন্তু কিছু করার থাকে না, সেই জায়গাটাতে নতুন নতুন লো আমাদের দেখতে হতে পারে। কিন্তু মার্কেট যে জায়গায় আছে, আমি কখনোই বলবো না যে ইন্ডিয়ান ইকোনমি এই মুহূর্তে খুব খারাপ জায়গায় আছে বা ধস নেমে যেতে পারে, এরকম কখনোই নয়। আমরা শুধু একটু সময়ের অপেক্ষা করি, ইনভেস্টমেন্ট নিয়ে আরও আলোচনা থাকবে এবং যেগুলো হয়তো আগামী দিন কাজে লাগতে পারে, এবং শুধু কাজে নয়, যেটা হয়তো সময়ের থেকেও কম সময় আমাদেরকে ভালো একটা মুনাফা দিতে পারে, যার জন্য হয়তো আমরা এই করতে চাই, কিন্তু অনেক সময় বোকামোর জন্য বুক করতে পারি না। না, প্রতি কথাতেই দেখবেন ইঙ্গিত থাকে, এবার যার যার ইঙ্গিত শেষে ধরে নেবে। একবারও সে ভয় পায় না যে একটু জায়গাটা ড্যামেজ আমি করে দিতে পারি, সেই ক্ষমতাটাও আমার আছে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে দেখুন, তেলের দাম কিন্তু 90 থেকে আজ কালকের রেটটা বলি, অনেকেই জানেন 108 টাকা পার ব্যারেল, মানে $108 পার ব্যারেল। এটাও বাড়ছে, এই অনুযায়ী মুদ্রাস্ফীতিও বাড়তে পারে। আমাদের এখানে পুরো লেটেস্ট আলোচনা পাবেন, মানে ঘর গৃহস্থালির অ্যাস্ট্রোলজির পাশাপাশি আমরা মডার্ন কনসেপ্টকে ইনপুট করবার চেষ্টা করি আপনার ঘরের প্রতিকার বা আপনার গ্রহ সংস্কারের জন্য। কিন্তু অ্যাস্ট্রোলজিটা তো শুধু এটা নয় যে আমি আমার প্রেডিকশন করব, তোমার প্রেডিকশন করব, এটা তো কখনোই নয়। তা তো ঠিকই, সেটা তো ঠিকই, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, আপনার বাড়ি, আপনার ঘর, পরিবার পরিজন, ছেলেমেয়ের পড়াশুনো ইত্যাদি 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 যা যা আছে অত্যন্ত ব্যক্তি মানে পার্সোনাল সেন্ট্রিক বিষয়, সেগুলোর জন্য 16 তারিখ রয়েছে। 16 তারিখে অমাবস্যার জন্য ডেফিনেটলি আপনি যেতে পারেন। দেখুন, অমাবস্যা একটা তো যোগ, আমি একদিন বলেছিলাম, একটা মুহূর্ত। তার থেকেও বড় কথা হচ্ছে যে যজ্ঞের কিন্তু একটা আলাদা ভ্যালু আছে। যজ্ঞ কি করে? আমাদের ঊর্জাকে ডিটক্সিফাই করে। দেখবেন যে কোনো ওষুধ খেতে গেলে, ওষুধ নিতে গেলে অনেক সময় ওষুধ কাজ করে, অনেক সময় করে না। কখন করে না? যখন দেখা যায় যে আপনার শরীর পুরোপুরিভাবে টক্সিক হয়ে রয়েছে, নানান রকম সমস্যায় আপনার শরীর টক্সিক, তখন ওষুধ কাজ করবে না। তো কাজেই ফার্স্ট দরকার হচ্ছে শরীরকে ডিটক্সিফাই করা, তার জন্য বিভিন্ন মেডিকেল পদ্ধতিতে বিভিন্ন ব্যবস্থা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মনকে ডিটক্সিফাই করা, যেটা আপনি করতে পারেন, মেশিনারি আপনার কাছে রয়েছে। তৃতীয় হচ্ছে ঊর্জাকে ডিটক্সিফাই করা, আমাদের যে ষটচক্র রয়েছে তাকে ডিটক্সিফাই করা। মানে আপনি জানেন না যে হাউ মিরাকল কি হতে পারে আপনার ক্ষেত্রে যদি আমার ঊর্জা ডিটক্সিফাই হয়। আমি কখনোই নেগেটিভ ভাবতে পারবো না, সব ক্ষেত্রে আমার একটা ক্ষিপ্রতা থাকবে, সব ক্ষেত্রে আমার একটা পজিটিভ থট থাকবে, সব ক্ষেত্রে আমার মনে হবে যে আমি এটা করতে পারবো। ওই সকালবেলা উঠে আর উঠতে পারছি না, কি করে হবে, আর সারাদিন কি করে অফিস যাবো, এই মানসিকতা থাকবে না, এগুলো থাকবে না। কিছু 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 সময় রেমেডিগুলো না সেইভাবেই কিন্তু কাজ করে যে আমরা ভাবি যে এই রেমেডিটা পড়লাম আমাদের হয়তো ইনস্ট্যান্ট কাজ করে যাবে বা উনি আমাকে দিয়েছেন, তো দেখা গেল কাজ করছে না, খুব আস্তে 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 একটা ডিপ্রেশন চলে আসে যে তার মানে এটা কাজ হয় না, উনি আমাকে ঠকিয়েছেন, এরকম ব্যাপার। বা আমাদের বহু জায়গায় শুনতে হয় যে আমি ওনার কাছে গেছি প্রতারণা করেছি, কেউ কখনো করে না। মেন ব্যাপার হচ্ছে কেউ কারণ নিজের ব্যবসার ক্ষতি চাই, এটা খুব সাধারণভাবে ভাবতে হবে। আমার মনে হয় যে তারা আপনাকে যেটা দিয়েছে সেটা সময়ের আগে দিয়েছে, ওই জিনিসটাই আপনি রাখুন এবং যত্ন করে রাখুন। যখন ওই সময়টা আসবে সেই সময়টাতে ব্যবহার করবেন, আপনি এই জায়গাতেই থাকবেন না। তাহলে এই সময়ের রেমেডিটা কি সেটা প্রেডিক্ট করার মতো ক্ষমতা হয়তো সেই ব্যক্তির ছিল না, যার জন্য উনি হয়তো আরও 2 স্টেপ এগিয়ে গিয়ে দিয়েছে যেটা এই মুহূর্তে কাজ করছে না। তো সেই জায়গাটাকে মাথায় রাখবেন। এবং আমার মনে হয় রেমেডিটা এত সহজে ক্যালকুলেটিভ কখনোই নয়, কারণ আমরা জানি যে দুটো সাবজেক্ট নিয়ে আমরা অনেক সময় নড়াচড়া করি, যার মানে একটা বৈদিক আর একটা কৃষ্ণমূর্তি। তো এরও না ডিটেলস যদি আলোচনা করা যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে এর মধ্যেও অনেক জায়গা রয়েছে যেখানে অনেক ফাঁক ফোকর রয়েছে, যেগুলোকে অনেক মানুষ কী করেছে, ইউটিলাইজ করেছে যে এখান থেকে করলে পরে বিশাল ব্যাপার হতে পারে। না, এরকম না। রেমেডি সম্পর্কেও একটা মানে কী বলবো সুন্দর ধারণা থাকা উচিত। যদি না থাকে তাহলে পরে বা চেম্বার এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো খুব রিকোয়ারমেন্ট আছে, তাহলে পরে একদম না হলে কিন্তু সমস্যা আসবে। একটা জিনিস বলে দেওয়া ভালো, না বলে দিলে মিস করবেন, সেটা হচ্ছে 17 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে শ্রীদেবের। 17 তারিখ কোচবিহার আর 17 তারিখ কোচবিহার, 18 তারিখ হচ্ছে শিলিগুড়ি। আচ্ছা, 17 তারিখ কোচবিহার এবং 18 তারিখ হচ্ছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে। যারা নর্থ বেঙ্গলের দর্শক রয়েছেন আমাদের, প্রায় 2-3 মাস পর হচ্ছে এবং আপনারা দেখিয়ে নিন, কারণ এর পরে কিন্তু আবার আপনাদের ভোট চলে আসবে, ব্যস্ততা বাড়বে। 17 এবং 18, 17 তারিখ কোচবিহার, 18 তারিখ শিলিগুড়িতে শ্রীদেব নিজে যাচ্ছেন, অর্থাৎ যেটা ফিজিক্যাল চেম্বার, উনি নিজে যাবেন সেখানে। আপনারা চেম্বারে এসে দেখিয়ে নিতে পারেন। অনলাইনের অপশন তো সবসময় খোলা রয়েছে, ইউ ক্যান কানেক্ট, ওই নিচের যে নাম্বার ছিল এতে
ইউটিউবে আপনি প্রোগ্রাম দেখতে পাবেন, এই প্রোগ্রাম সিটিভিএনকে সার্চ করে নেবেন এবং সেখানে গিয়ে প্রোগ্রাম দেখতে পাবেন ইউটিউবে। পুরনো আরও অনেক প্রোগ্রাম আপনারা ইউটিউবে দেখতে পাবেন। আজকে এখানে শেষ করব শ্রীদেবের অনুষ্ঠান, অবশ্যই আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ, নমস্কার সবাইকে।